কে বলেছে পুরুষ কাঁদে না? অস্তিত্বের মিছিলে কত শত বালিশ ভিজিয়েছে, তা তুমি চেয়ে দেখলে না। পুরুষও কাঁদে, কিন্তু এই সমাজে পুরুষের জন্য কয়টা ন্যায় বিচার করা হয়? সমাজে নারীদের জন্য নারী নির্যাতন, এই সেই হ্যান ত্যান অসংখ্য সংগঠন রয়েছে, অসংখ্য নিয়ম রয়েছে, কিন্তু পুরুষের জন্য কয়টা নিয়ম রয়েছে? আজকে যদি আপনি সমাজে কাউকে গিয়ে বলেন আমার স্ত্রী আমাকে পিটিয়েছে, কেউ আপনাকে সান্ত্বনা দেবে না, কেউ আপনার বিচারের জন্য আন্দোলন করবে না, বরঞ্চ সবাই আপনাকে উপহাস করবে, বলবে তুই তো পুরুষ না, তুই তো কাপুরুষ, তোর স্ত্রী তোকে পিটিয়েছে। কিন্তু যে পুরুষ নির্যাতিত হয়েছে সেই জানে তার বেদনা কতটুকু। আজকের ঘটনাটি তেমনই একজন পুরুষকে নিয়ে, যিনি নির্যাতনের শিকার হয়েছিলেন কিন্তু তাকে কেউ বিশ্বাস করেনি। তার নাম হচ্ছে আতুল সুভাষ মোদি, যার ঘটনা কাঁদিয়েছিল পুরো ভারতবর্ষকে। তিনি এটা বলেছিলেন, আমি যে টাকা কামাচ্ছি সে টাকা দিয়ে শক্তিশালী হচ্ছে আমার শত্রুপক্ষ, এবং আমার যে পরিবার আছে, আমার স্ত্রী আছে, আমার যে পরিবার আছে, আমার মা বাবা বোন ভাই, এরা সবাই কি করছে, তিলে তিলে মারা যাচ্ছে, তাই আমি আর বাঁচতে চাই না। এবং তিনি এটা বলে গিয়েছেন, আমার লাশ যেন আমার স্ত্রীকে দেখতে দেয়া না হয়। তিনি কতটা যন্ত্রণা কাতর ছিলেন, কতটা ব্যথিত হৃদয়ে এই কথাগুলো বলেছেন। তিনি আরো বলে গিয়েছেন, ততক্ষণ পর্যন্ত আমার কবর দিও না যতক্ষণ পর্যন্ত না ইনসাফ না মিলে, আর যদি ইনসাফ নাই মিলে তাহলে আমার যে অস্থিগুলো আছে তা আদালতের সামনে ড্রেনে ভাসিয়ে দিও। একজন পুরুষ কতটা ব্যথিত হলে এই কথাগুলো বলতে পারে, কেননা সে বেঁচে থাকতে তার জাস্টিস পায়নি, তার সাথে যে অন্যায় হয়েছিল সে অন্যায়ের কোনো সমাধান সে পায়নি। সবাই তাকে কষ্ট দিয়েছে, সবাই তাকে ভুল বুঝেছিল। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ আয়েশাকার আছি আপনাদের সাথে। আজকের যে সত্য ঘটনাটি আপনাদেরকে বলবো তা হচ্ছে আতুল সুভাষ মোদি নামে একজন এআই ইঞ্জিনিয়ার, যিনি ব্যাঙ্গালোরে কাজ করতেন। ঘটনাটা শুরু হয়েছিল 9 ডিসেম্বর 2024 সকাল 6টা বাজে। ব্যাঙ্গালোর পুলিশের কাছে একটা কল আসে, একজন এআই ইঞ্জিনিয়ার সুইসাইড করেছে। পুলিশ যখন ঘটনাস্থলে যায়, সেখানে প্রমাণিত ছিল যে স্পষ্টভাবে ইঞ্জিনিয়ার সুইসাইড করেছে। কিন্তু কেন সুইসাইড করেছে তা তদন্ত করে তারা ওখানে খুঁজে পায় একটা 84 মিনিটের ভিডিও এবং সাথে 24 পৃষ্ঠার এক চিঠি। 84 মিনিটের ভিডিও এবং 24 পৃষ্ঠার এক চিঠি। কেননা সুভাষ মোদি এই ঘটনাটা নিয়ে কোনো পুলিশ কেসে যাইতে চায় নাই বা অন্য কাউকে বুঝাইতেও পারে নাই সে আসলে কিসের মধ্যে দিয়ে যাচ্ছিল। সে কাউকে বিশ্বাস করে নাই, পুলিশ, জজ, আদালত, সে কাউকে বিশ্বাস করতে পারে নাই। তাই সে 84 মিনিটের একটা ভিডিও তৈরি করে এবং 24 পৃষ্ঠায় একটা চিঠি লিখে, যেখানে সে সব কিছু বিস্তারিত লিখে যায়। সে বলে যে আমার বিচার জনগণ করবে, আমি যদি অন্যায় করে থাকি সেটাও করবে, এবং আমার সাথে যদি অন্যায় হয়ে থাকে সেটার বিচারও জনগণ করবে। তার চিঠি এবং ভিডিওর যে ছোট ছোট সংলাপগুলো পুরো ভারতবর্ষে মিডিয়ায় ছড়ায় পড়ে। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, এক্স, সব জায়গায় তার ভিডিওগুলো ভাইরাল হয়ে যায় এবং মানুষ তার কথাগুলো শুনে এবং বুঝতে পারে যে তার সাথে অন্যায় করা হয়েছে। তার বিচারের দাবিতে হাজার হাজার মানুষ আন্দোলন শুরু করে। তার বিচারের প্রধান হ্যাশট্যাগ ছিল ম্যান টু। ম্যান টু অর্থ হচ্ছে পুরুষও নির্যাতিত হয়, পুরুষেরও অধিকার আছে, এবং জাস্টিস ফর আতুল সুভাষ। ঘটনা আরো আগে শুরু হয়েছিল 2019 সালে। ম্যাট্রোমোনিয়াল একটি সাইট থেকে আতুল সুভাষ মোদি নিকিতা সিনহানিয়া নামে একটি মেয়ের সাথে পরিচিত হয়। মেয়ের নাম ছিল নিকিতা সিনহানিয়া। মোটামুটি শিক্ষিত, দেখতে সুন্দর, অল্প বয়স্ক একটি মেয়ে ছিল নিকিতা সিনহানিয়া, এবং নিকিতা খুবই অল্প কথা বলতো। এটা দেখে আতুল কুমার সুভাষের খুবই ভালো লাগে যে মেয়ে বেশ শিক্ষিত, অল্প কথা বলে, সুন্দর হাসে, সে মেয়েটিকে খুব পছন্দ করে। এভাবে তাদের কথা চলতে থাকে দিনের পর দিন। খুব অল্প সময়ে তারা ঘনিষ্ঠ হওয়া শুরু করে। আর মেয়ের বাবার নাম ছিল মনোজ কুমার সিংহানিয়া। তিনি প্রায় সময় অসুস্থ থাকতেন, বয়স হয়ে গিয়েছিল, অসুস্থ থাকতেন। তাই তারা দু পরিবার মিলে একটা সিদ্ধান্ত নেয়
যেহেতু তারা পরস্পরকে পছন্দই করে, তাহলে তাদের বিয়ের আয়োজন করাই যায়। এই জন্য তাদের বিয়ের জন্য আয়োজন করে। এবং 26 এপ্রিল 2019 বেনারস এর হিন্দুস্তান ইন্টারন্যাশনাল হোটেলে তারা বিয়ে করে। দুপক্ষের সম্মতিতেই খুবই জাঁকজমকভাবে তাদের বেনারসের হিন্দুস্তান ইন্টারন্যাশনাল হোটেলে বিয়ে হয়ে যায়। বিয়ের পর তারা 2 দিনের জন্য মরিচাসে যায় হানিমুন করতে, এবং সেখানে গিয়ে আতুল কুমার সর্বপ্রথম এই বিষয়গুলো খেয়াল করে যে নিকিতা সিংহানিয়া ছিল, সে তার লাগেজ ভুলে যাচ্ছে, কোথাও জুতা ছিঁড়ে যাচ্ছে, কোথাও গাড়িতে এটা ফেলে আসছে, এবং যখনই নিকিতা এই ভুলগুলো করতো হেসে উড়িয়ে দিত, তেমন কিছু না। ওটা মাত্র 2 দিনের ছিল। ওখান থেকে সে চলে আসে হানিমুন শেষ। তারপর 17 আগস্ট 2019 মেয়ের বাবা মনোজ কুমার সিংহানিয়া সে মারা যায়, যেহেতু সে আগে অসুস্থ ছিল এবং সে মারা যায়। মারা যাওয়ার পর তাদের দুজনেরই সংসার লাইফ সুন্দর চলতেছিল, যেহেতু তাদের একে অপরের পরিচিত ছিল এবং মোটামুটি প্রেমের বিয়েই বলা চলে। তাদের খুব সুখেই সংসার চলতেছিল, এবং মেয়েও যেহেতু শিক্ষিত ছিল, সে মেয়েকে পড়াশোনা করায় এবং মেয়েকে একটা চাকরির ব্যবস্থা করে দেয়। মেয়েও একটা চাকরি পেয়ে যায়, ছেলেও বেশ ভালো মোটা ইনকাম আছে। এভাবে তাদের সংসার খুব সুন্দর চলছিল। তো সে সুভাষ প্রতিদিন 12 কিলোমিটার বাইক চালিয়ে মেয়েকে তার অফিসে দিয়ে আসতো, এবং সে তার নিজের অফিসে দিত। তার অফিস মোটামুটি 50 কিলোমিটার দূরে। এভাবে সে দৈনিক 50 কিলোমিটার বাইক চালাতো, দিয়ে আসতো, এবং আসার সময় সে নিকিতাকে নিয়ে আসতো। তাদের খুব সুখী সংসার ছিল। যেহেতু তাদের সুখী সংসার ছিল, এর মধ্যে নিকিতা প্রেগনেন্ট হয়ে যায়। স্বাভাবিক, তাদের সুখী সংসারে নিকিতা প্রেগনেন্ট হয়ে যায়। প্রেগনেন্ট হয়ে যাওয়ার পর তার চাকরিও চলে যায়। সুতরাং শুধুমাত্র সুভাষের চাকরির টাকায় তাদের পরিবার চলতে থাকে। আর ওই মুহূর্তে নিকিতাকে দেখার জন্য নিশ্চয়ই কাউকে দরকার। এজন্য নিকিতার মাকে নিয়ে আসা হয় ইউপি থেকে বেঙ্গালুরে, যেন তার স্ত্রীকে দেখাশোনা করতে পারে। তাদের ফ্ল্যাটটা ছিল মোটামুটি অনেক ছোট, তো সবাই মিলে থাকাটা একটু প্রবলেম ছিল। এর মধ্যে আরো 2জন কাজের লোক নিয়ে আসে, একজন বাড়ি ক্লিন করবে, দেখাশোনা করবে, আরো একজন নিয়ে আসে যিনি শুধু রান্না বান্না এসব দিকগুলা দেখাশোনা করবে। তো সব মিলে তাদের পরিবার খুবই সুন্দর চলতেছিল, খুবই হ্যাপি পরিবার চলতেছিল। এর মধ্যে তাদের বাচ্চাও হয়ে যায়, খুব সুস্থ। মা এবং বাচ্চা দুজনেই খুবই সুস্থ থাকে। এ নিয়ে খুবই ভালো, সবাই খুব হ্যাপি। বাচ্চা হওয়ার পর সে সিদ্ধান্ত নেয়, যেহেতু তাদের ঘরটি একটু ছোট, তাদের ফ্ল্যাটটা একটু ছোট ছিল, তাই মেয়ের মাকে পাশেই হোটেলে রাখে, যে আপনি হোটেলে থাকেন, এখানে আসা যাওয়া করেন, আর খাবার দাবার আমরা এখান থেকে পাঠাবো। তো এইতটুকুই। কিন্তু এই যে মেয়ের মাকে হোটেল রাখে, এটা ওরা পছন্দ করে না। বলে যে এখানে কেন রাখছে, তার চাইতে তো আমাদের বাড়ি ভালো, এই সেই। তাদের কি হয়, মেয়ের মা বিভিন্নভাবে মেয়ের কান পরামর্শ দিতে থাকে, এবং মেয়ে স্বামী বিদ্বেষী হওয়া শুরু করে ধীরে ধীরে। মার সাথে মেয়ের সম্পর্ক ঘনিষ্ঠ হতে থাকে, এবং স্বামীর সাথে একটা দূরত্ব তৈরি হতে থাকে। আর এর মধ্যে যে দীর্ঘ সময় মেয়ের মা এবং মেয়ের ভাইও এখানে এসেছিল, মাঝে মাঝে ওর আত্মীয় স্বজন সবাই এখানে এসেছিল। এর মধ্যে সুভাষ কুমারের প্রায় 20 লক্ষ টাকা খরচ হয়, এবং এর মধ্যে মেয়ে কিছু টাকা মেয়ের মা বাবাকে ক্যাশও পাঠায়, কারণ ওর মেয়ের মা বাবা মারা গেছে, ওদের পরিবারও চালাতে হবে। সে প্রায় 20 লক্ষ টাকা খরচ করে মেয়ের পিছনে মাত্র অল্প কিছু দিনে। আর এর মধ্যে কি হয়, মেয়ের সাথে ওর সম্পর্ক দূরত্ব বাড়তে থাকে মেয়ের মার কারণে। আর ওই পরিপ্রেক্ষিতে দেখা যায় 2021 সালে মেয়ে বাপের বাড়ি চলে যায়, সম্পর্ক বিচ্ছেদ করে, যে তোমার সাথে আমি থাকবো না, যেহেতু আমাদের এত প্রবলেম হচ্ছে, আমি বাপের বাড়ি চলে যাব। আর 24 এপ্রিল 2022 ছেলের নামে একটি মামলা করে, নারী নির্যাতন মামলা, 24 এপ্রিল 2022। আর একটি মামলা করে তারা ক্ষান্ত হয়নি, তারপর তার নামে খুন, যৌতুক, নারী নির্যাতন, মারপিট সহ অসংখ্য, এভাবে 9টি মামলা করে আতুল প্রবাস সুভাষের নামে 9টি মামলা করা হয়। খুন বলতে মেয়ের বাবা যে মারা গেছিল অসুস্থ হয়ে, এটা ওর নামে চাপাই দেয় যে ও মেয়ের বাবাকে প্রেশার করছিল, যার কারণে মেয়ের বাবা টেনশনে আতঙ্কিত হয়ে মারা যায়। তারপর মেয়ের কাছে নাকি ও
যৌতুক চাইছিল, তারপর মারপিট করতো, অসংখ্য মিথ্যা মামলা ওর নামে করা হয়, যার কারণে সে ধীরে ধীরে খুবই মানসিকভাবে ভেঙে পড়তে থাকে। দৈনিক না অবশ্য যখনই তার মামলার হাজিরা ছিল, সে বেঙ্গালুরু থেকে ইউপি আসতো। 1827 কিলোমিটার জোনপুর এসে সে মামলা হাজিরা দিত এবং এসে দেখতো মাঝে মাঝে বাদী আসে নাই, কখনো জজ সাহেব আসে নাই, কখনো উকিল আসে নাই, কখনো মেয়ে আসে নাই। তো এভাবে মাঝে মাঝে তাদের ডেট পিছাতো, কিন্তু সে নিয়মিত প্রতিটা হাজিরায় আসতে হতো 1827 কিলোমিটার পাড়ি দিয়ে। এভাবে সে ধীরে ধীরে ভেঙে পড়তে থাকে। তো সে চাচ্ছিল এটা একটা নিষ্পত্তি হয়ে যাক তার স্ত্রীর সাথে, তার বাচ্চাও যেহেতু আছে, যে কোনো একটা নিষ্পত্তি সমাধান হয়ে যাক। সে তার বাচ্চা চাচ্ছিল যে আমার বাচ্চা আমি দেখাশোনা করব, আমার স্ত্রী কি চায় আমি সবকিছু দেখাশোনা করব। তো এক্ষেত্রে জজ সাহেব প্রথমে 3 লক্ষ টাকা চায়, যে 3 লক্ষ টাকা দাও আমি সবকিছু সমাধান করে দিব। পরবর্তীতে আবার বলে না 5 লক্ষ টাকা দাও আমি সবকিছু সমাধান করে দিব। সে অলরেডি তার টাকা যে ইনকাম করেছিল সেখানে 20 লক্ষ টাকা সে স্ত্রীর পিছনে খরচ করে, তার পরিবারের পিছনে খরচ করে। তার নিজের ইনকাম আছে, তার নিজের পরিবার আছে, তার নিজের পার্সোনাল খরচ আছে। সবকিছু মিলে সে এত টাকা কোথা থেকে আনবে? সে তো প্রায় পাগল প্রায় হয়ে যাচ্ছিল এবং ধীরে ধীরে মানসিকভাবেও সে খুবই হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছিল। তারপর 29 জুলাই 2024 বাচ্চার জন্য প্রতি মাসে 40,000 টাকা দিতে হবে এমন একটি রায় দেয় আদালত। তার যে বাচ্চা আছে এবং সে যে আলাদাভাবে মায়ের সাথে থাকে, তার দেখাশোনা, ভরণ পোষণ, স্কুলের ফিস সবকিছু মিলে প্রতি মাসে 40,000 টাকা দিতে হবে এমন একটি রায় দেয় আদালত। তারপর সে স্বভাবতই খুব বেশি ভেঙে পড়ে, সবার প্রেসারে, চাপে। এমনকি সে যখন আদালতে যায়, আদালতের জজ ম্যাম তার স্ত্রীকে বলতে থাকে যে দেখুন, এরকম যে মিথ্যা মামলার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই স্বামীরা কি করে, সুইসাইড করে ফেলে। তো তখন তার স্ত্রী বলে যে তুমি কেন করছো না তাহলে সুইসাইড, আমাকে বাঁচিয়ে দাও সুইসাইড করে। আর এই ঘটনাতে জজ সাহেব সেও নিজে খুব হাসে, কিন্তু তার উচিত ছিল কি মেয়েকে বলা যে আপনি এরকম কথা কেন বলছেন, এটা বলা উচিত না আপনার। তার বিপক্ষে জজ সাহেব হাসতে থাকে এবং মনোজ কুমারও মনে খুব কষ্ট পায়। তার প্রেক্ষিতে দেখা যায় 8 ডিসেম্বর 2024 সে সুইসাইড করে। তার যে বাসায় বেঙ্গালুরে সে থাকতো সে বাসায় সে সুইসাইড করে। আর তার ভাই বিকাশ কুমার মোদি বাদী হয়ে মেয়ের নামে, মেয়ের ভাইয়ের নামে, মেয়ের মার নামে এবং মেয়ের চাচার নামে একটি মামলা করে। কেননা তারা সবাই মিলে সুভাষ কুমার মোদিকে টর্চার করেছিল, যা সে তার 24 পৃষ্ঠার চিঠিতে সুন্দরভাবে ব্যাখ্যা করে এসেছে। তারপর যখন এই খবর পুরো মিডিয়ায় ছড়ায় যায়, সব মানুষের হাতে হাতে মোবাইলে পৌঁছে যায়, এই সুভাষ কুমারের সাথে এরকম একটি ঘটনা ঘটেছে যেখানে তার স্ত্রীর মা এবং তারা ভাই বোন মিলে সুভাষ কুমারের সাথে এরকম একটা আচরণ করেছে, সুভাষ কুমারকে এরকম মিথ্যা 9টি মামলায় ফাঁসিয়েছে। সব সাংবাদিকরা মিলে খুব আগ্রহী হয় এবং নিকিতা সিংহানিয়ার বাড়িতে যায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য। তো তারা কি করে, এটা ছিল 11 ডিসেম্বর 2024 যখন মেয়ের বাসায় এরকম সাংবাদিক যায় কিছু, তারা উল্টো সাংবাদিককে হুমকি দামকি দিতে শুরু করে, আমরা পুলিশে কেস করবো, আমাদের সাথে এরকম করছেন কেন, আমরা কিছুই করি নাই। তারা তারা সাংবাদিককে গালিগালাজ এবং হুমকি দামকি দিতে থাকে। আর এই হুমকি দামকি দেওয়ার প্রেক্ষিতেই মানুষ আরো ক্ষিপ্ত হয় যে একে তো তারা অন্যায় করেছে, একজন পুরুষকে সুইসাইড পর্যন্ত নিয়ে গিয়েছে, এতটা মানসিক টর্চার করেছে, তার উপর তাদের দাম্ভিকতা একটু কমেনি, তাদের অহংকার একটু কমেনি, তারা এতটাই নির্লজ্জ যে তারা উল্টো হুমকি দামকি দিচ্ছে সাংবাদিককে এবং পুরো দেশে ঘটনাটি ছড়িয়ে পড়ে এবং মানুষ এর আন্দোলনের জন্য রাস্তায় নেমে আসে। তো বন্ধুরা, আজকের ঘটনাটি ছিল এরকমই। এ থেকে আমাদের শিক্ষা হচ্ছে নির্যাতন, অন্যায় যে কারোর সাথে হতে পারে, পুরুষ অথবা মহিলা, পুরুষের সাথেও অন্যায় হয়। আজকের সমাজে বিশাল অঙ্কের একটা পুরুষও নির্যাতিত, কিন্তু তারা মুখ ফুটে বলতে পারে না। তাই আপনার কোনো বন্ধু যদি আপনাকে বলে সে নির্যাতিত, আপনি না হেসে তার সমাধান করার চেষ্টা করুন, তাকে পরামর্শ দেওয়ার চেষ্টা করুন, তাকে হেল্প করুন। আর আজকের এই যে সত্য ঘটনাটি
শোনার জন্য এবং আমার সাথে দীর্ঘক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনার মতামত আপনি জানাতে পারেন কমেন্ট বক্সে, আমি অবশ্যই আপনার রিপ্লাই করব এবং এর ব্যাখ্যা করব। আর আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আজকের গল্পটি ভালো লাগলে এবং এরকম আরও গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমার সাথেই থাকুন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।